কি রে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, তোর পেয়ারার খবরই নাই। তোর কি মনে হয় আমি গাছ থেকে এখনো একটাও পেয়ারা ছিঁড়তে পারিনি? এতটা অকর্মা আমি নই, বুঝলি? ছিঁড়তে পারলে তো দেখতেই পেতাম। তাড়াতাড়ি কর, কখন আবার গাছের মালিক চলে আসে। এসে যদি দেখে আমরা তার গাছের পেয়ারাগুলোর 12টা বাজাচ্ছি, তাহলে কি হবে আল্লাহই জানে। পেয়ারা ছিঁড়তে পারছে কিনা একটু উপরে তাকিয়ে দেখ। জান্নাত গাছের দিকে তাকিয়ে দেখে আবিরের প্যান্টের মধ্যে অনেকগুলো পেয়ারা লুকানো। একটা ডালের উপর বসে বসে গালের মধ্যে পেয়ারা নিয়ে খাচ্ছে। জান্নাতের প্রচুর রাগ উঠে যায়। কি ছেলে রে মাইরি, আমি আরো ভাবলাম একটা পেয়ারাও ছিঁড়তে পারিনি। আমাকে রেখে একা একা খাচ্ছিস কেন? তো কি করব শুনি? পেয়ারা গাছে উঠলাম আমি কষ্ট করে, আবার পেয়ারাও ছিঁড়লাম আমি কষ্ট করে, আর খাবার সময় তোকে দিয়ে খাবো নাকি? দেখ আবির, এমনিতেই এতক্ষণ দাঁড়া করায় রাখছিস, তার উপর যদি এখন রাগায় দেস, তাহলে এর ফল ভালো হবে না বলে দিলাম। ফল তো ভালোই আছে, আমি কখন থেকে খেয়ে যাচ্ছি। ও, বুঝতে পেরেছি, তোকে না দিয়ে একলা একলা খাচ্ছি বলে এমনটা বলছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ভালোভাবে বললাম রাগাস না, তাও রাগিয়ে দিয়েছিস। আর একা একা পেয়ারা খাওয়া, সেটা দেখছি। আবির, করিম চাচা চলে এসেছে। করিম চাচাটা আবার কে? আসুক, তাতে আমার কি। আরে, পেয়ারা গাছের মালিক করিম চাচা এখন যদি দেখে তার পেয়ারা গাছে বসে বসে তুই পেয়ারা পেড়ে খাচ্ছিস, তাহলে তোকে কি করবে ভেবে দেখেছিস? বলিস কি? করিম চাচা যদি আজ আমাকে ধরতে পারে তো আমাকে মেরে ফেলবে। সেদিন না হয় ছোট মানুষ বলে ছেড়ে দিয়েছিল, আজ ধরতে পারলে শেষ করে ফেলবে। বলতে বলতে পেয়ারা গাছ থেকে নামতে লাগলো। আবির পেয়ারা গাছ থেকে নামতেই জান্নাত দৌড়ে গিয়ে আবিরের থেকে পেয়ারা নিয়ে নেয়। আবির চারিদিকে তাকিয়ে দেখে করিম চাচা তো দূরে থাক, আশেপাশে একটা কাক শালিকও নেই। এইটা কি করলি জান্নাত? আমি এত আরাম করে গাছে বসে বসে পেয়ারা খাচ্ছিলাম, আর তুই মিথ্যা বলে নামিয়ে আনলি। তো কি করব শুনি? আমাকে না দিয়ে একা একা খাচ্ছিলি, তাই মিথ্যা বলে নামিয়ে আনলাম। এ তো আমার থেকেও ঝাড়িবাজ। জান্নাত পিছনে তাকিয়ে দেখ কে আসতেছে। আজকে মনে হয় করিম চাচা আমাদের খবর করে ছাড়বে। দেখ, আমার বানানো কথা তুই এখন আমাকে শোনাচ্ছিস? হালা, মাতব্বরীর মাইয়া তোরে কি করে বোঝাবো করিম চাচা এবার সত্যি সত্যি আসছে। আরে মিথ্যা না, একবার পিছনে তাকিয়ে তো দেখ। দেখ আবির, পেয়ারা খাওয়ার সময় ফাজলামি করিস না, তাহলে তোর খবর আছে। জান্নাতের মাথাটা ধরে আবির পিছনে ঘুরিয়ে দেয়। জান্নাত পিছনের দৃশ্য দেখে হাত থেকে পেয়ারাটা ফেলে দিল। দৌড়, সাথে আবিরও। গ্রামের প্রায় সবাই আবির আর জান্নাতকে চেনে বজ্জাত নামে। অনেকখানি দৌড় করার পর একটা তেঁতুল গাছের নিচে জান্নাত বসে পড়ে। কিরে, এখানে বসলি কেন? করিম চাচা যদি চলে আসে তখন কি হবে? তোর মতো মাথা মোটা নয় করিম চাচা যে আমাদের পিছনে দৌড়াতে থাকবে। আমি বুঝি না গাছ থেকে পেয়ারা পেড়ে খেলে করিম চাচার এত সমস্যা হয় কেন। তার গাছ থেকে প্রত্যেকদিন পেয়ারা চুরি করে খাইবা আর সে কিছু বলবে না, সেটা হয় কেমনে? তার গাছ বললেই হলো? পৃথিবীর সবকিছু মানুষের জন্য সৃষ্টি করেছে আল্লাহ। সমস্যা হলে আল্লাহর হবে, আর আল্লাহর সমস্যা হবেও না জানি, কারণ আল্লাহ দয়াশীল। বই তো পড়িসনি? তাহলে আমরা পেয়ারা খেলে করিম চাচা কেন এমন করবে? তাই তো, এটা তো কখনো ভেবে দেখিনি। কালকে স্কুলে গিয়ে স্যারের কাছে জিজ্ঞাসা করতে হবে। আবিরের বাচ্চা আবিরও, থুকু খেলবো না তোর সাথে। তোর কি মনে হয় আমরা এখানে খেলা করছি যে তুই থুক্কু বলছিস? আরে খেলছি না তো, আসলে ভুল কিছু বললে থুকু বলতে হয়, তাই আমিও থুকু বললাম। আমি তো জানতাম না, আগে তো কখনো বলিসনি।
আরে এটা তো আবিষ্কারই হলো আজকে। যাকগে সেসব কথা। তোর দাদার নাম যেন কি? আমার দাদার নাম দিয়া তুই কি করবি? আমার দাদাকে কি তোর পছন্দ হয়েছে নাকি? বলে বলতে পারিস, তোর বাড়ি বিয়ের প্রস্তাব পাঠাই দিব। যেটা জিজ্ঞাসি সেটার উত্তর দে। আমার দাদার তো বাবু। সে কি রে, তোর দাদা এই বুড়ো বয়সেও বাবু? তাহলে তো তোর দাদাকে একটা পুরস্কার দেওয়া উচিত। আরে সেটা না, আসলে আমার দাদুর নামটা বাবু। ও তাই বল, আজ থেকে তোকে এই গালিটা দেব। বাবুর ছেলের ছেলে আবির। মানে কি? মানে খুব সোজা, বাবুর ছেলে মানে তোর বাবা, আর বাবুর ছেলের ছেলে মানে তুই। সুন্দর না? এটা তোর জাদু? এমন থার্ড ক্লাস কথা কোত্থেকে শিখেছিস? এ মা, আমি এত কষ্ট করে কথাগুলো মিল করলাম, আর তুই বলছিস থার্ড ক্লাস কথা? যা, তোর সাথে আর কথাই বলবো না। কালকে তোর সাথে খেলতেও আসবো না। আমি গেলাম। আরে যা যা, তোকে আমি হাড়ে হাড়ে চিনি। এখন বলছিস কথা আর দেখা কোনোটাই করবি না, কিন্তু পরে দেখা যাবে আমাকে ছাড়া চলতেই পারছিস না। ইম, বলবো না তোর সাথে কথা, করবো না তোর সাথে দেখা। গেলাম আমি। তুই এই তেঁতুল গাছের নিচে বসে বসে তেঁতুল গাছের পেতনির সাথে কথা বল। নিচ থেকে পেতনিকে নাগাল না পেলে গাছে উঠে যা। তেঁতুল গাছের পেতনি লাগবে না, তোর মতো পেতনি থাকলেই হবে। কি? আমি পেতনি? তোর চাচি, খালা, ফুপি, মামি, ভাবি সবগুলো পেতনি। এমনকি তোর বউ পেতনি হবে, বলে দিলাম। ইস, নিজে পেতনি হয়ে আবার অন্যদের পেতনি বলে সাহস কত! আয়নায় নিজের মুখটা দেখেছিস কখনো? দেখা তো যায় একটা পেতনির মতো। আজ তো একটা পেতনি কোথাকার। তোর জন্য একটা ভূত খুঁজে আনতে হবে, বুঝলি? কি বললি তুই? আমি পেতনি? হ্যাঁ, আমি পেতনি। আমার চেহারা আমি কখনো আয়নায় দেখিনি, তোর মনে হয়? আর কি বললি যেন, আমার জন্য একটা ভূত খুঁজে আনবি? আবির খুব ভালোভাবে বুঝে গেছে জান্নাত খুব রেগে গেছে। এখন যদি ওর সামনে থেকে না সরে, তাহলে জান্নাত ওই শুকনো ডালটা দিয়েই পেটাবে। আবির প্রাণ বাঁচানোর জন্য একটা দৌড় দিল। এখন পালাস কেন কুত্তা? সব সময় আমার পিছনে লেগে থাকিস, আর আমায় রাগিয়ে তুই কি পাস বলতো? শালা জানোয়ার, এখন যদি দৌড় না দিতিস তাহলে তোর পিঠের চামড়া উঠিয়ে ফেলতাম। তোর কি মনে হয় আমি এতটাই বোকা যে তোর হাতের মাইর খাওয়ার জন্য ওইখানে ওইভাবে দাঁড়িয়ে থাকবো? পেতনিদের মতো খালি রাখতে পারে, আর কিছুই করতে পারে না। ধ্যাত, অযথা তোর পিছনে দৌড় করছি। তোকে পরে দেখে নেব কুত্তা, শালা বান্দরজানি কোথাকার। দৌড়াতে দৌড়াতে বলতে লাগলো। জান্নাত দাঁড়িয়ে পড়ে, আর আবির দৌড়াতে দৌড়াতে তার বাড়ি চলে যায়। জান্নাতও তার বাড়ির দিকে হাঁটা শুরু করে। এই হলো জান্নাত আর আবিরের কাহিনী। প্রত্যেক দিন এভাবে ঝগড়া শেষে দুজন দুজনের বাড়ি চলে যায়, কিন্তু পরের দিন ঠিক সেই সময়ই আবার তারা একত্রিত হবে, আবার আড্ডায় মজে যাবে, তারপর ঝগড়া করে আজকের মতো বাড়ি ফিরে যাবে। আবির প্রত্যেক দিন জান্নাতকে পেতনি বলে রাগিয়ে দেয়, আর জান্নাত প্রত্যেক দিন আবিরের 14 গোষ্ঠী উদ্ধার করে নেয়। আরো 10 বছর পর আজ জান্নাত অনেক সাজতে লাগলো। হাতে অনেকগুলো কাচের চুড়ি, কপালে লাল একটা টিপ, ঠোঁটে হালকা একটু লিপস্টিক, চোখে কাজল, পায়ে নুপুর, আর কানে ছোট্ট একজোড়া দুল। জান্নাতের এমন সাজা দেখে তার দাদি জিজ্ঞাসা করতে লাগলো, কে রে বোন, আজ এত সেজে কয়ে যাচ্ছিস? এর আগে তো কখনো এভাবে সাজতে দেখিনি তোকে। ব্যাপার কি বোন? কোথায় আর যাব? আজকে না গ্রাম্য মেলা, ভুলে গেলি নাকি? গ্রাম্য মেলায় দেখতে যাব, তাই তো সাজতেছি। ও তাই বল, আমি আরো ভাবলাম কোনো ছেলেকে হয়তো পাগল করার জন্য এমন সাজা কাজা করছিস। যাকে পাগল করতে চাই সে যদি পাগল হতো তাহলে তো ভালোই হতো। গত 10 বছর কম তো চেষ্টা করিনি পাগল করার জন্য। কে রে, কই হারিয়ে গেলি? কথা বলছিস না যে?
তাহলে কি আমার ধারণাটাই ঠিক? তোমার রসের কথাগুলো বন্ধ করে এখন বলো তো আমায় কেমন দেখাচ্ছে? সে কখন থেকে সেজে যাচ্ছি, কিন্তু কেমন দেখাচ্ছে বুঝতে পারছি না। আমার বোনকে সবসময় সুন্দর দেখায়, আর আজকে যেভাবে সেজেছিস একদম ফাটাফাটি লাগছে দেখতে। যে কোনো ছেলে পাগল হয়ে যাবে নিশ্চিত। যাহ দাদি, তুমি যে কি বলো না। দেখে দেখে আমার বোন দেখি লজ্জা পেয়ে গেল মনে হচ্ছে। তা কোনো ছেলেকে পাগল করতে যাচ্ছিস? যাহ দাদি, তুমি এত দুষ্টু কেন? তোমার মুখে কি কিছুই আটকায় না নাকি? রসে ভরা যৌবন আমার, প্রেমে গড়া রঙ্গন, এমন একটা গান আছে না বোন? এটা কি বুড়ি দাদি নাকি যৌবনকালের কোনো মেয়ে? যেভাবে কথা বলছে মনে হয় তার বয়স মাত্র 18 হবে। তার সাথে আর কথাই বলবো না, আমি গেলাম দাদি। আপু, আমিও যাব। আমাকে নিয়ে চলো না, গ্রাম্য মেলা দেখার আমার খুব শখ আপু। তোকে সাথে নিতে বইয়ে গেছে, তুই সাথে গেলে যে আমার 12টা বেজে যাবে। আপু, আমাকে যদি নিয়ে না যাও তাহলে আবির ভাইয়ের কথা সবাইকে বলে দেব। কি মেয়ে রে মাইরি, আবিরের কথা জানলো কিভাবে? এখন কিছু বলা যাবে না ওকে, মেলায় নিয়ে 12টা বাজাবো। এখন কিছু বলতে গেলে ঝামেলা হবে। আচ্ছা চল। দেখলে তো কিভাবে ব্ল্যাকমেইল করতে হয়, আমার থেকে শিখে নাও। এই বয়সে ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে, আল্লাহই জানে পরে কি করবে। আমাকে ব্ল্যাকমেল করা না, বাড়ির থেকে বাইর হয়ে নেই, তারপর তোরে মজা বুঝাবো, বজ্জাত মেয়ে। কি হলো আপু, চুপ করে আছো যে? যাবে নাকি এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে? হুম চল। মনে মনে নিশির 14 গোষ্ঠী উদ্ধার করে নিচ্ছে জান্নাত। নিশি যে জিব্বায় কামড় দিয়ে বসতেছে। নিশি যে তারই ছোট বোন, নিশির 14 গোষ্ঠী উদ্ধার করলে যে নিজের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। আপু, ওই দেখো আবির ভাই। তোমরা দুজনে ঘোরাঘুরি করো, যাও। আমি আমার বান্ধবীদের সাথে ঘুরতে যাই। এই না হলে আমার বোন, লক্ষ্মীটি আমার, তোর জন্য কিছু একটা কিনে দেবো ওকে। যা যা, বোনের ভালোবাসার মধ্যে কাবাব মেয়ে হাঁডি হওয়া লাগবে না। আমার সোনা কিউট পিচ্চি আপু। হয়েছে হয়েছে, আর আলগা পেরেজ করতে হবে না। তখন তো মনে মনে আমার অবস্থা খারাপ করে ফেলেছিলে। আরে না, তুই আমার বোন না, তোকে কি আমি। আর ঢং করতে হবে না, আমি সব জানি, ঠিক আছে? এখন আমি যাই। আবির একটা ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। আমি পেছন থেকে গিয়ে আবিরের চোখ ধরলাম। আমার চুলের ঘ্রাণের কারণে আবির নিঃসন্দেহে বলে উঠল, জান্নাত চোখটা ছাড়, আর একটু ধরে রাখলে চোখ গলে যাবে। যা, ছেড়ে দিলাম। কিন্তু তুই আমাকে চিনলি কি করে, বুঝলি কি করে যে আমি চোখ ধরেছি? জান্নাত, গত 10 বছর আমরা একসাথে চলেছি, সামান্য এতটুকু ধারণা তো হতেই পারে, তাই না? তা অবশ্য ঠিক। আমি তো মনে হয় না তোর মতো হতে পারবো না। কি জানি, তবে চেষ্টা করলেই পারবি। ওসব বাদ দে, মেলায় আমার জন্য কিছু কিনেছিস কি, নাকি কিনবি? তোর জন্য আবার কি কিনতে হবে? বাচ্চা মানুষ নাকি তুই? তার মানে আমার জন্য কিছুই কিনিসনি? না। তাহলে চল, এখন কিনে দিবি। তুই বাচ্চা নাকি যে কিছু কিনে দিতে হবে? এসব বাচ্চা বাচ্চা পাগলামি বাদ দে। যা, তোর কিছু আমার লাগবে না। খুব রাগ উঠে যাচ্ছে, আর রাগাস না বলে দিলাম। তোকে রাগাতে আমার বয়ে গেছে। ধ্যাত, তুই থাক, আমি গেলাম। তোর সাথে কথা বলাই বৃথা। আমি রাগ দেখিয়ে চলে যেতে লাগি, কিন্তু আবির তার আগেই আমার হাত পিছন থেকে ধরে নেয়। হাত ছাড় আমার। ছাড়বো না। কি করবি? দেখ, ভালো লাগছে না। অনেক আশা করে এসেছিলাম যে কিছু একটা উপহার দিবি, কিন্তু তুই। তোর কি মনে হয় তোর জন্য আমি কিছুই কিনি নাই? গত 10 বছরের গ্রাম্য মেলায় তোকে উপহার দিলাম,
আর এইবার দেব না ভাবলি কি করে? এতটা স্বার্থপর আমি নই। হ্যাঁ, আমি জানতাম তুই আমার জন্য কিছু না কিছু একটা কিনেছিস। শুধু শুধু আমাকে কষ্ট দিয়ে কি লাভ পেলি? শুধু শুধু আমাকে রাগাস কেন? তোকে না রাগালে রাতে ঘুমিয়ে আসবে না আমার। আমার জন্য কি কিনেছিস দেখি। পকেট থেকে ঝিনুকের মালাটা বের করলাম। মালাটা দেখার পর দেখি জান্নাতের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কিরে, কান্না করছিস কেন? মালাটা কি নিবি নাকি অন্য কাউকে দিয়ে দেব? কান্নাটা আটকে নিলাম কোনো মতে। আমি বুঝি না এই ছেলেটা আমার সাথে এমন করে কেন। অন্য কাউকে দেওয়ার কথা ভাবলে খুন করে গুম করে দেব। আরে তুই না নিলে তো আর কিছু করার নাই। বুঝতে পারছি মালাটা তোর পছন্দ হয়নি। কি করব বল? আমি যে সাধারণ একটা কামলার ছেলে, এত টাকা পাবো কই যে তোকে ভালো কিছু উপহার দেব? আমি যে এই সামান্য উপহার ছাড়া অন্য কিছু দিতে পারবো না। কথাটা বলে আবির মাথা নিচু করে ফেলে। তোর এই সামান্য উপহারই আমার কাছে এক পৃথিবী সমান। হীরার থেকেও মূল্যবান উপহার এটা আমার কাছে। তোর যে কোনো উপহারই আমার কাছে ভালো লাগে। তোর প্রত্যেকটা উপহার আমি খুব যত্ন করে রেখে দেই। প্রত্যেক দিন সেই উপহারগুলো দেখি আর সেই দিনগুলোর কথা ভাবি। এখন আর কথা না বলে মালাটা পরিয়ে দে দেখি। চোখ বড় বড় করে, আমি পরিয়ে দেব, তাও আবার এই মেলার মধ্যে? মানুষ দেখলে কি বলবে? তাছাড়া কেউ খারাপ চোখে দেখতে পারে। যে যাই ভাবুক তাতে আমাদের কি? তাছাড়া আমরা তো এমন কিছু তো করছি না যে কেউ খারাপ চোখে দেখবে। পরিয়ে দে না প্লিজ। আচ্ছা ঠিক আছে। জান্নাত নিজের চুলগুলো পিঠ থেকে সরিয়ে বুকের উপর নিয়ে আসলো। জান্নাতের পিঠের ফর্সা ত্বকটা ভেসে উঠল আমার সামনে। আমি সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে মালাটা জান্নাতকে পরিয়ে দিতে লাগলাম। মালা পরিয়ে দেওয়ার সময় আমার হাত জান্নাতের গলা স্পর্শ করছিল। জান্নাত কিছুটা কেঁপে ওঠে। জান্নাতের চুল থেকে অসম্ভব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছিল। আমার খুব ইচ্ছে করছিল মালা পরিয়ে দেওয়ার বাহানায় জান্নাতের ফর্সা পিঠে হাত বুলিয়ে দিতে। আমার খুব ইচ্ছে করছিল জান্নাতের ফর্সা পিঠে আমার ঠোঁট দিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিতে। খুব ইচ্ছে হচ্ছিল জান্নাতের চুলের মধ্যে মুখ গুজে মাতাল করা সুগন্ধটা নিতে, কিন্তু সাহস হচ্ছিল না এই ভেবে যে জান্নাত আমাকে খারাপ ভাবতে পারে, আমাদের বন্ধুত্বটাই নষ্ট হয়ে যাবে। মালা পরিয়ে দিয়ে জান্নাতের থেকে একটু দূরত্ব নিয়ে দাঁড়াই, না হলে যে নিজেকে সামলাতে পারবে না। জান্নাতের এমন সাজে আজকে সত্যি আমাকে পাগল করে দিচ্ছিল। আজকে কেমন লাগছে আমাকে দেখতে? জানিস দাদি বলেছে পেতনির মতো দেখা যাচ্ছে। আমি কি বলবো বুঝতে পারছি না। তোকে তো আমার প্রত্যেক দিনই ভালো লাগে, প্রত্যেক দিনই নতুন করে তোর প্রেমে পড়ে যেতে ইচ্ছে করে। আর আজকের কথা তো বলার মতো না। তোকে যে বিয়ে করে ফেলতে ইচ্ছে করছে। কথাগুলো মনে মনে বললাম। কিরে চুপ করে আছিস কেন? দয়া করে বলবি একটু কেমন লাগছে? এক কাজ করি, সুন্দর বললে তোর ভাবটা বেড়ে যাবে, তার থেকে বরং পেতনি বলে রাগিয়ে দেই। তোকে যে না রাগালে আমার পেটের ভাত কোনোদিন হজম হবে না। তুই বলবি নাকি আমি চলে যাব? রাগিস কেন? আগে তো ভালোভাবে দেখতে দে। বুঝতে পারছি না কিভাবে বলবো। আমার না খুব লজ্জা করছে বলতে। আরে লজ্জা পেতে হবে না, বল শুনি। শোনার পর কিন্তু রাগ করতে পারবি না বা আমাকে মারতে পারবি না। আচ্ছা বাবা ঠিক আছে, রাগও করব না, মারবো না। তোকে পুরাই পেতনি পেতনি লাগছে। এতক্ষণ বলো সাহস পাচ্ছিলাম না। কুত্তা, তোরে তো আমি এখনই খাইছি, আমাকে পেতনি বলা? বলেই আবিরের কানটা চেপে ধরলাম। ছেলের সাহস কত আমাকে পেতনি বলে? ও লাগছে। জান্নাত ছেড়ে দে দয়া করে, সবাই দেখছে, দয়া করে ছাড়। না ছাড়বো না। আমাকে পেতনি বললি কেন? আমাকে পেতনির মতো দেখা যাচ্ছে নাকি? কি ভাই, বউয়ের সাথে ঝগড়া লাগছে নাকি? আমার বউ এমন, মাঝে মাঝে আমাদেরও এমন ঝগড়া হয়। আরে ভাই, তোমার বউ তো খুবই মারাত্মক। এইভাবে মেলার মধ্যে কান ধরে আছে, সাহস আছে বলতে হবে। ওই বেটারা চুপ কর।
ওর বউ হতে আমার বইয়ে গেছে। বজ্জাতের হাড্ডি শয়তানের নানার বউ আমি কোনোদিন হব না। কথাটা তো বললাম রেগে, কিন্তু সত্যি যদি আবিরের বউ হতে পারতাম। আরে মা, স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝগড়া হয় আমরা জানি, কারণ আমাদেরও এমন ঝগড়া হয়। তখন বউ রেগে গিয়ে বলে, তোর ভাত আর খাবো না, আমি আজই বাপের বাড়ি চলে যাব। ঝাড়ু পেটানোর কথা না বলাই ভালো। দেখছেন কাকা কিরকম মাইয়া, সবার সামনে আমার মান ইজ্জত ধুয়ে দিচ্ছে। জান্নাত ছেড়ে দে না দয়া করে, এরপর আর এমন হবে না। ছাড়তে পারি এক শর্তে, যদি শর্তটা মানতে পারিস তো ছেড়ে দেব। যে কোনো শর্তে আমি রাজি আছি, শুধু বল তুই কি করতে হবে। কথা দিচ্ছিস কিন্তু তুই, পরে না বললে কিন্তু একেবারে শেষ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, এখন বল কি শর্ত। না থাক, শর্তটা পরে বলবো, এখনকার মতো ছেড়ে দিলাম। আহ কি শান্তি লাগছে এখন, আমার কান ধরা তাই না? এখন দেখাচ্ছি মজা। কথাটা বলেই জান্নাতকে কোলে তুলে নিলাম। জান্নাতকে কোলে তোলা দেখে সবাই হা হা করে হেসে দিল। আবির নামা বলছি, সবাই কি ভাববে একবার চিন্তা করে দেখেছিস? সবাই আর কি ভাববে? ভাববে স্বামী স্ত্রী দুজনেই রোমান্টিক। তোর বউ হলে তো কালো কুমির একটা, তোর বউ হতে আমার বইয়েই গেছে। স্বামী স্ত্রীর দিকে নজর নিতে কে বলেছে আপনাদের? যান নিজেদের কাজে যান বলছি, আসছে আমাদের রোমান্টিক কাজ দেখতে। আবির এগুলো কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। তোর কিন্তু খবর আছে বলে দিলাম, আসলেই তুই একটা সাইকো টাইপের ছেলে। আমি সাইকো, কারণটা বললাম না, পরে কোনো একদিন বলবো। এখন বাড়ি যাওয়া যাক, চল। আপু, এইগুলা কি মেলার মধ্যে? লোকজন কি কিছু বলছে না? আবির নামা দয়া করে, নিশি এসে গেছে। তোমাদের এই রোমান্টিকের কথা বাড়ি থেকে জানলে দুজনেরই কপালে দুঃখ আছে। জান্নাত, তোকে না একটা কথা বলার ছিল। বল, কি বলবি? আসলে আজকে না তোকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আকাশ থেকে কোনো এক পরী এসেছে। কিন্তু তোকে তখন পেতনি বলে একটু রাগিয়ে দিয়েছিলাম। হইছে, আর ঢং করতে হবে না। আমি যে সুন্দর সেটা আমি খুব ভালো করে জানি। মাইয়া খালি বেশি বোঝো তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। তুই কি মনে করেছিস ওই কথাগুলো আমি সত্যি সত্যি তোকে বলছি? তোকে তো পেতনিদের মতোই লাগে দেখতে। আমি ঠিক বললাম না নিশি? তুই আবার আমাকে পেতনি বললি? জান্নাত আমাকে ধরতে যাবে তার আগেই হাওয়া, বুঝলেন না তো? মানে আমাকে যখন ধরতে যাবে ঠিক তখনই সেখান থেকে দৌড় দিয়েছি। কুত্তা শয়তানের নানা বজ্জাতের হাড্ডি কালো কুমির শকুন, তোর কপালে বউ জুটবে না বলে দিলাম। তোর বিয়ের আগেই তোর বউ মারা যাবে। হায় আল্লাহ, এটা কি বললাম? ওর বউ যদি কেউ হয় তাহলে সেটা আমি হব। তাহলে আমি মারা যাব নাকি? এটা বলা যাবে না, অন্য কিছু বলতে হবে। কুত্তা শয়তানের নানা বজ্জাতের হাড্ডি কালো কুমির শকুন, তোর কপালে বউ জুটবে না বলে দিলাম। তোর বিয়ের আগেই তোর বউ মারা যাবে। হায় আল্লাহ, এটা কি বললাম? ওর বউ যদি কেউ হয় তাহলে সেটা তো আমিই হব। তাইলে আমি মারা যাব নাকি? এটা বলা যাবে না, অন্য কিছু বলতে হবে। তোর কপালে বুড়ি বউ জুটবে। থুকু, কি বলি? আমি কি বুড়ি নাকি? তোকে তো আমি পরে দেখে নেব, বেয়াদবের বস। যা পারিস করিস, ভয় পাই না। তোর সাথে আর কোনোদিন কথা বলবো না, দেখাও করব না। তুই যে কি করতে পারিস আমার তা ভালো জানা আছে। আসুন না তোর কাছে আর। এবার সত্যি বলছি আমি, দেখে নিস। আচ্ছা দেখে নেব পরে, এখন বাড়ি যাইগা। রেগে মেগে নিশির হাত শক্ত করে চেপে ধরে হাঁটা শুরু করে দিলাম। এই ছেলে এমন কেন? সব সময় আমাকে রাগিয়ে কি পায়? আমাকে কষ্ট দিয়ে ওকে শান্তি পায়। আপু, আজকে মেলার কাহিনী ফাটাফাটি ছিল। মনে হচ্ছিল হলে বসে রোমান্টিক কোনো সিনেমা দেখছিলাম। বজ্জাত মেয়ে,
আসছে ওর সিনেমার গল্প শোনাতে। এমনিতেই মাথা গরম আছে, রাগাস না। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলো তো আপু, আবির ভাইয়া সবসময় রাগাই কেন? আমি কি করে বলবো? এই ছেলেকে গত 10 বছর আমার সাথে এমনই করছে। আবির ভাইয়া কি তোমায় সত্যিই ভালোবাসে, নাকি তুমি নিজে নিজেই আবির ভাইয়াকে ভালোবাসো? জানি না রে বোন, কিন্তু আমি তো ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ওকে না পেলে আমি মরে যাব রে বোন। একটা কাজ করলে হয় না? কি কাজ? আবির ভাইয়াকে যে বললে তার সাথে আর দেখা করবে না, আর কথাও বলবে না, এটা সত্যি করলে কেমন হয়? মানে? নিশি আর কিছু বলার আগেই নিশির পিঠে কয়েকটা কিল মেরে দিলাম। কুত্তা বজ্জাত মেয়ে, রামপালের বউ। আমি আবিরের সাথে 7 দিন দেখা না করে থাকতে পারবো? তোর মনে হয়? এক মুহূর্ত আবিরকে ছাড়া থাকতে পারি না। আর তুই বলিস 7 দিনের কথা বলছিস? আমি তো ওই কথা আরো 10 বছর আগে থেকে বলে আসছি। আপু রাগ করিস না, আমার কথাটা ভালো করে শোন আগে। তোর কোনো কথা শোনার ইচ্ছা আমার নাই। আবিরকে ছাড়া আমি 7 দিন কল্পনাও করতে পারবো না। আপু তুমি ভুলে যাচ্ছ, ধৈর্যের ফল মিষ্টি হয়। একটু ধৈর্য ধরলে ফলটা ঠিকই মিষ্টি হবে। দূরত্ব সবসময় ভালোবাসা বাড়াতে সাহায্য করে, বুঝলা? আমি পারবো না রে, আমার দ্বারা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আবিরকে ছাড়াই সারা জীবন কাটিয়ে দিও। সারা জীবন আবির ভাইকে ছাড়া একেবারেই অসম্ভব। আবির ভাইয়াকে ছাড়া সারা জীবনই কাটাতে হবে, বলে দিলাম। অভিশাপ দিচ্ছিস নাকি? প্লিজ একটা উপায় বল, যেন আবিরকে পেয়ে যাই। উপায় বলেছি, তুমি রাজি হইলে হও, না হইলে নাই, আমি গেলাম। আমি রাজি, কিন্তু 7 দিন থেকে একটু কমানো যায় না? না। আচ্ছা ঠিক আছে। এভাবে 5 দিন চলে যায়। আমাকে 5 দিন না দেখে আবির ভয় পেয়ে যায়। মেয়েটা আবার কিছু করে বসলো না তো? নাকি রাগ, তার উপর রাগ করে দেখা করছে না? আবিরের মাথায় হাজারো চিন্তা এসে ভর করলো। অন্যদিকে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। আবিরকে না দেখতে পেয়ে ভালো করে খেতে পারছি না, ঘুমাতে পারছিলাম না, সবার সাথে ভালোভাবে মিশি না। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, বলতে গেলে প্রায় অসুস্থ হয়ে গেছি। আমার এমন মনমরা অবস্থা দেখে দাদি কিছুটা বুঝতে পারে। আমার আপুটা কি কারো প্রেমে পড়েছে নাকি? প্রেমে পড়ার কথা শুনে হাউমাউ করে কেঁদে দাদিকে জড়িয়ে ধরলাম। দাদি বেশ ভালো করেই বুঝে গেল যে আমি কারো জন্য মন খারাপ করে আছি। কি হয়েছে আমাকে সব খুলে বলতো বুবু। আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলাম। দেখো মেয়ের কাণ্ড, আগে বলবি তো কি হয়েছে, না হলে বুঝবো কি করে। দাদি, আমি আবিরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ওকে জুড়ে আমার নিঃশ্বাস ঘিরে আছে। কোন আবির? আমাদের রফিকের ছেলে? দাদি। বলিস কি? তোর বাপে যদি জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? আমার এত কিছু ভাবার দরকার নাই। আমি আবিরকে যেমন ভালোবাসি, এটা যেমন সত্যি, তেমনি এটাও সত্য। আবিরকে ছাড়া আমি বাঁচব না। একবার ভেবে দেখ তো বুবু, আবির কোন জায়গায় আর তুই কোন জায়গায়। তোর বাপ ভাই এটা কোনোদিনও মেনে নেবে না। আমি এত কিছু শুনতে চাই না। আমি আবিরকে চাই, মানে আবিরকে চাই। এই নিশি, চল আবিরদের বাড়ি যাব। 7 দিন এখনো হয়নি। ওকে না দেখে যে আমি থাকতে পারবো না। এক কাজ কর, তুই আবির কেমন আছে, কি করছে, এই খোঁজটা অন্তত নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আপুর কথা মতো আবির ভাইয়ের বাড়ি চলে গেলাম। বাড়ির এক কোণা থেকে আবির ভাইয়াকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম,
কিন্তু আবির ভাইয়ের চোখ আমার দিকে চলে যায়। ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। আসছি। আল্লাহ, ধরা তো পড়ে গেলাম, না জানি এখন কি বলে। তোর বড়টা কোথায়? তাকে যে আজ 5 দিন দেখতে পাচ্ছি না। আসলে আপু খুব অসুস্থ, আজ 5 দিন হলো কিছু খায় না। অনেক জোর করে একটু একটু খাওয়ানো হয়, তাও বমি করে ফেলে দেয়। তো এই কথাটা এখন বলতে আসছিস আমাকে? আরো আগে আসতে পারিসনি? ডাক্তার দেখাইনি? দেখিয়েছি, কিন্তু জান্নাত আপু নিজেই সুস্থ হতে চায় না, তো ডাক্তার কি করবে? বলিস কি? মরার ইচ্ছে হয়েছে নাকি বড়টার? ওসব আমি বলবো কি করে? আচ্ছা, আমি যাচ্ছি, তোর সাথে চল। বাড়িতে অনেক মানুষ আছে, এখন যাওয়া ঠিক হবে না, কেউ দেখলে ঝামেলা হবে পরে। তাহলে আমি জান্নাতের সাথে দেখা করব কি করে? ওকে ছাড়া আজ 5 দিন যে কি অবস্থায় আছি সেটা আমি আর আল্লাহই ভালো জানে। তুমি এক কাজ করো, রাত্রিবেলায় আমাদের বাসার পাশে যে পুকুর পাড় আছে না, সেখানে চলে আসো। আমি আপুকে সেখানে অপেক্ষা করতে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি তখনই যাব। জান্নাতকে থাকতে বলিস কিন্তু। জান্নাতের সাথে যদি আজকে না দেখা করতে পারি তাহলে মরে যাব। আমি এখন আসি। আচ্ছা যা। রাত্রিবেলায়, রাত আনুমানিক তখন 9টা বাজবে হয়তো, আমি হাতে একটা টর্চ নিয়ে হাঁটা ধরলাম জান্নাতের বাড়ির দিকে। নিশি যে পুকুর পাড়ে যেতে বলেছিল সেখানে গিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। আমি জান্নাতের পাশে গিয়ে দাঁড়াতেই জান্নাত সেখান থেকে চলে আসতে চায়। ঠিক তখনই জান্নাতের হাতটা শক্ত করে ধরে নিলাম। হাত ছাড় আমার, আমি বাড়িতে যাব, অনেক রাত হয়ে গেছে। এমনিতেই 5 দিন দেখা হয়নি, তারপর আজ দেখা করার কথা বলে এত দেরি করে আসছে। এখনো রেগে আছিস আমার উপর? তোর উপর রাগ করতে যাব কোন দুঃখে? তুই আমার কে যে তোর উপর রাগ করতে যাব? রাগ তার উপরই করা যায় যে আপন মানুষ হয়। তার মানে আমি তোর কেউ না, এটাই বলতে চাচ্ছিস তো? আমাদের 10 বছর সম্পর্কটার কোনো দাম নেই তোর কাছে? ও, বুঝতে পেরেছি। 10 বছরে আমাকে হয়তো তুই কখনো আপন ভাবতেই পারিসনি। ঠিক বলেছিস, আমি তোকে কখনো আপন ভাবতে পারিনি। আপন ভাবতে পারিনি বলেই বারবার ঝগড়া হওয়ার পরও আমি গিয়ে তোর কাছে ক্ষমা চেয়েছি, আবার নতুন করে সব কিছু শুরু করেছি। কোনোদিন ঝগড়া হওয়ার পর তুই এসেছিস আমার কাছে ক্ষমা চাইতে? না, আসিসনি। কোনো দিন এসেছিস আমার রাগ ভাঙাতে? না, আসিসনি। উল্টো আমি নিজের রাগ মাটিতে পিষে ফেলে তোর কাছে গিয়েছি। এজন্যই তুই আমাকে আপন ভাবিস আর আমি তোকে পর ভাবি। একটা মুহূর্ত তোকে ছাড়া ভাবতে পারি না। তোকে ছাড়া আমার ভালো লাগাটা মরে যায়। তোকে ছাড়া থাকার কথা কল্পনা করতে গেলে আমার দম বন্ধ হয়ে আসে। মনে হয় এই বুঝি আমার প্রাণটা বেরিয়ে যাবে। এত ভালোবাসিস আমাকে? তাহলে এই 5 দিন আমাকে ছাড়া থাকলি কেমন করে? এই 5 দিন তোকে ছাড়া কাটিয়েছি খুব কষ্টে। রাগ, অভিমান, নিজের প্রতি ঘৃণা, তোর থেকে পাওয়া সব কষ্টগুলো ইত্যাদি সব কিছু তোকে ছাড়া থাকতে বাধ্য করছে। এই 5টা দিন গিয়েছে 5000-এর মতো। এই 5টা দিন হয়তো তুই ভালোই কাটিয়েছিস, কারণ আমার মতো পাগলি মেয়ে তোকে বিরক্ত করেনি। আমার বিরক্তটা তো সবসময় ঘৃণা করিস, কিন্তু কখনো বোঝার চেষ্টা করিস নাই এই বিরক্তটার মধ্যে কোনো পাগলি মেয়ের পবিত্র ভালোবাসা লুকিয়ে আছে। ঠিক বলেছিস। তোকে ছাড়া এই 5 দিন আমি খুব ভালো কাটিয়েছি। কারণ কি জানিস, এই 5 দিনে মাত্র 4 বার ভাত খেয়েছি, তাও মা অনেক জোর করে খাইয়েছে। যতটুকু খেয়েছি সব বমি করে ফেলে দিয়েছি। প্রত্যেকবার তোকে কেন রাগে জানিস? তোর রাগটা খুব ভালো লাগে। তোর রাগটার মধ্যে আমি সবসময় হারিয়ে যাই। তোর রাগ আমি কখনো ভাঙাইনি কেন জানিস? তোর রাগ ভাঙাতে গেলে তোর রাগটা কমে যেত। তার চেয়ে তুই তোর নিজের রাগটা কমিয়ে যখন আমাকে আবার বিরক্ত করতে আসছিস, তখন ওই বিরক্তটাকে খুব ভালো লাগতো। তোর বিরক্তটাকে সবসময় ভালোবেসে এসেছি। আর এই 10 বছরে তোকে যতবার রাগিয়েছি, ঠিক ততবার আমার বাম হাতে ব্লেড দিয়ে একটা করে দাগ দিয়েছি। বাম হাতে যখন আর দাগ দেওয়ার জায়গা অবশিষ্ট ছিল না,
তখনই ডান হাতে দাগ দিয়েছি। ব্লেড দিয়ে কাটা দুহাত দেখে জান্নাত কান্না করতে শুরু করে দেয়। দুহাতের কাটা দাগের উপর একের পর এক চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো জান্নাত। জান্নাতের এমন পাগলামি দেখে তার কোমর টান দিয়ে জড়িয়ে ধরে আবির। আবিরের বুকের মধ্যে আটকা পড়ে যায় জান্নাত। জান্নাত আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। এত পাগলামি তোকে কে করতে বলেছে? আমার বুঝি কষ্ট হয় না? আমার রাগটা না তুই ভালোবাসিস? তাহলে আমাকে রাগিয়ে আবার নিজেকে কেন কষ্ট দিয়েছিস? এরপর যদি এমন করতে দেখি বা শুনি তাহলে তোকে কি করব নিজেও জানি না। ঠিক আছে, আর হবে না, কিন্তু তুই আমাকে আবার আগের মতো বিরক্ত করবি বলে দিলাম। পারবো না বিরক্ত করতে। এখন থেকে তুই আমাকে বিরক্ত করবি। ভেবে বলছিস তো? আমার বিরক্তটা কিন্তু তোর থেকে বেশি হবে। পরে আমাকে দোষারোপ করতে পারবি না। দেখা যাবে তুই কি বিরক্ত করতে পারিস। তাহলে এখনই শুরু করে দিচ্ছি। মানে? তাহলে এখনই শুরু করে দিচ্ছি। মানে করতে হবে না। দেখ আমি কি করি। পুকুর পাড়ের সাথে একটা বটগাছ ছিল। জান্নাতকে ঠেলতে ঠেলতে বটগাছের কাছে নিয়ে যাই। জান্নাতকে বটগাছের সাথে লাগিয়ে দেই। জান্নাতের দু হাতের আঙুলের মধ্যে আবির তার আঙুলগুলি ঢুকিয়ে দেয়। তারপর ধীরে ধীরে আবির তার ঠোঁট দুটি জান্নাতের ঠোঁটের দিকে এগোতে লাগলো। জান্নাতের তো হার্টবিটটা অনেক জোরে ছোটাছুটি করছিল। যখনই চারটা ঠোঁট একত্রিত করতে যাবে ঠিক তখনই জান্নাতের বাবা চিৎকার দিয়ে বলে ওঠে, এই এত রাতে পুকুর পাড়ে কে রে? জান্নাতের বাবার গলার আওয়াজ শুনে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বাবা যদি তোকে আর আমাকে এত রাতে দেখে ফেলে তাহলে আমাদের দুজনেরই খবর আছে। তুই এক কাজ কর, পুকুর পাড়ের মধ্যে নেমে গিয়ে ডুব দিয়ে থাক, তাহলে বাবা দেখতে পাবে না। তুই কি পাগল নাকি? এমনিতে শীতের দিন, তাও আবার এই রাতের বেলায়। যা বলছি তাই কর, না হলে ঝামেলা হবে। প্রেম করাও যে এত ঝামেলা, জানলে প্রেম করতাম না। আজকে প্রেমের প্রথম দিন আর আজকে এমন শাস্তি। আল্লাহ জানে এরপরে আবার কোন শাস্তির সম্মুখীন হতে হয়। কথা বলিস না তো, চুপ করে থাক, পানিতে ডুব দে তাড়াতাড়ি, আমি গেলাম। জান্নাত পুকুর পাড়ে আর দাঁড়ালো না, কারণ তার বাবা পুকুর পাড়ে এসে আমাকে দেখলে ঝামেলা হবে। পুকুর পাড় থেকে বাবার কাছে এসে জান্নাত বলতে লাগলো, বাবা আসলে ভালো লাগছিল না, তাই একটু পুকুর পাড়ে এসে বসেছিলাম। ও এই কথা। তা পুকুর পাড়ে একলা একলা কেন এসেছিস? তাও আবার এত রাতে? এই বট গাছে ভূত থাকে জানিস না? আসলে বাবা কাউকে সাথে আনতে ইচ্ছে করছিল না, তাই একা একাই চলে এসেছি। ঠিক আছে চল এখন বাড়ির মধ্যে যাওয়া যাক। অতঃপর জান্নাত তার বাবার সাথে বাড়ির মধ্যে চলে আসে আর আবির পুকুরের মধ্যে বসে বসে পুকুরের পানি খেতে লাগলো। কিছুক্ষণ পর আবির পুকুর থেকে উঠে জান্নাত আর জান্নাতের বাবার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে বাড়ির দিকে হাঁটা ধরে। অতঃপর জান্নাত তার বাবার সাথে বাড়ির মধ্যে চলে আসে আর আবির পুকুরের মধ্যে বসে বসে পুকুরের পানি খেতে লাগলো। কিছুক্ষণ পর আবির পুকুর থেকে উঠে জান্নাত আর জান্নাতের বাবার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে বাড়ির দিকে হাঁটা ধরে। এমন প্রেমিকা আর শ্বশুর যেন কারো কপালে না জোটে। মেয়ে একটু প্রেম করছে তা দেখে এনার সহ্য হলো না। এত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত দিল নষ্ট করে। বজ্জাত শ্বশুর, তুই কিছুদিন পর পাবনায় যাবি, দোয়া করলাম। সবাই আমিন বলেন। কি রে একা একা কি বলছিস এসব? কিসের শ্বশুর, কিসের প্রেমিকা? পাগল হয়ে গেলি নাকি? শালা বইরা শ্বশুর, আর বেশি দিন বাঁচবো না বলে দিলাম। তোকে কি বলি, শ্বশুর মরে গেলে তার মেয়েরে আমার হাতে তুলে দেবে কে? কি রে বলবি তো কি হয়েছে? আর এত রাতে ভিজলি কোত্থেকে? বৃষ্টি তো হয়নি যে বৃষ্টিতে ভিজলি। থুক্কু, আমি আবার কি বলি? শীতকালে আবার বৃষ্টি কোত্থেকে আসবে? এখন বলতো তোর এমন অবস্থা কেমন হইল? আর বলিস না, গেলাম জান্নাতের সাথে একটু প্রেম করতে, ওর বাবার সেটা সহ্য হলো না। ওর বাবার জন্য পুকুরে পর্যন্ত নামতে হয়েছে এই শীতে। খুব শীত করছে রে ভাই, মনে হয় জ্বর আসবে। চল তোকে বাসায় দিয়ে আসি। একা একা যেতে পারবি না দেখে মনে হচ্ছে। তুই আমার সাথে না যেতে চাইলেও জোর করে নিয়ে যেতাম। নিজে থেকে বলে ভালোই করেছিস, জোর করতে হলো না।
নীরব আমার সাথে পথের সাথী হলো। নীরব হচ্ছে আমার বেস্টও, সুখ দুঃখের সাথী। আবিরদের বাড়ি আসার পর কি রে ভাইয়া, এভাবে ভিজলে কিভাবে? শীত তো দেখছি কাঁপতে কাঁপতে ভূমিকম্প ডেকে আনবে। ফাইজলামি রাখ, গামছাটা আন। দাঁড়া, আমি নিয়ে আসছি। অধরা হচ্ছে আবিরের ছোট বোন। আবিরের সাথে একটুও পটে না, সব সময় ঝগড়া লেগেই থাকে। অবস্থার কথা পরে হবে। কিরে, তোর জ্বর চলে আসছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আসলে আমি কি করব? সব দোষ ওই বেটা শয়তানের। শুধু শুধু আমাকে এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে নামতে বাধ্য করলো। তুই এক কাজ কর, গাটা মুছে গরম জামা কাপড় পরে নে, আমি আবুল চাচাকে ডেকে আনি। শুধু শুধু আব্দুল চাচাকে জ্বালাতে হবে না, এমনিতেই জ্বর চলে যাবে। ধ্যাত, সব কিছু অবহেলা করা ঠিক না। তুই থাক, আমি গেলাম। অধরা, তুই ততক্ষণ আবিরকে বিছানা শুয়ে পানি পট্টি দে। ঠিক আছে ভাইয়া। আব্দুল চাচা হচ্ছে গ্রামের ডাক্তার, কোনো সমস্যা হলে তার পরামর্শ নেয় সবাই। মা, তুমি আর অধরা গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। তুই ভাবলি কি করে যে তোকে এই অবস্থায় রেখে আমার আর মায়ের ঘুম আসবে? আরে ঘুম আসবে, যাও ঘুমিয়ে পড়ো। যাব না, এখানে বসে থাকবো। মা, তোমার ছেলেকে বারণ করো বলে দিচ্ছি, নইলে খুব খারাপ হয়ে যাবে। আবির, বাপ, আমার বোঝার চেষ্টা কর। এমনিতে অনেক জ্বর, রাতে যদি আরো জ্বর আসে তখন কি হবে? তার থেকে বরং আমি এখানে থেকে সারা রাত পানি পট্টি দিই। আর অধরা, তুই গিয়ে শুয়ে পড়। আমি এতটা স্বার্থপর নই। হ্যাঁ, আমি এখানেই থাকছি। তোমার মতো মা আর তোর মতো বোন পেয়ে আমি সত্যি খুব ভাগ্যবান রে। আল্লাহর কাছে হাজার শুকর। বাবা যদি আজ কাজে না যেত তাহলে বাবাও হয়তো আমার পাশে বসে থাকতো। বাবা তো আমাদের বাঁচিয়ে রাখার জন্যই বাড়ি থেকে অনেক দূরে কাজ করতে গেছে। জান্নাত কিভাবে যেন জানতে পারে আবিরের খুব জ্বর, তাই সকাল সকাল আবিরদের বাড়ি চলে আসে জান্নাত। খালা, আবির কোথায়? ওর নাকি খুব জ্বর। ঘরেই আছে, কিন্তু তুই জানলি কিভাবে? আর এত সকাল সকাল আসার কি দরকার ছিল? দুপুরের দিকে আসতে পারতি। দুপুর পর্যন্ত অপেক্ষা করতে গেলে আমার দমটা বন্ধ হয়ে যাবে, সেটা তুমি খুব ভালো করে জানো। তুমি এখানে থাকো, আমি আবিরের কাছে যাচ্ছি। আবির ঘুমিয়েছিল। জান্নাত গিয়ে আবিরের পাশে বসে পড়ে। জান্নাতের শরীরের গন্ধ তার নাকে যাওয়া মাত্রই তার ঘুম ভেঙে যায়। আমাকে ক্ষমা করে দিস রে, আসলে আমার জন্যই তোকে গতকাল রাতে পুকুরে নামতে হলো, আর এখন এই অবস্থা। এই পাগলি, কান্না করছিস কেন? তখন যদি পুকুরে না নামতাম তাহলে তোর বাপে আমাদের দুজনকে দেখে ফেলতো, কি হতো ভেবে দেখেছিস? সেটা অবশ্যই ঠিক, কিন্তু তোকে এই অবস্থায় দেখে আমার একদম সহ্য হচ্ছে না। তোর এই জ্বরটা আমার আসলে খুশি হতাম। তোর জ্বর আসলে বুঝি আমি থাকতে পারতাম? আমার বুঝি কষ্ট লাগতো না? অনেক কষ্ট হচ্ছে না তোর? এক কাজ করি, দেখবি তোর জ্বর এমনিতেই কমে যাবে। কি করবি? উল্টাপাল্টা কিছু করবি না কিন্তু, বলে দিলাম। আমার যা ইচ্ছা তাই করব, তাতে তোর কি? ঘরের বাইরে মা আছে, যে কোনো সময় ঘরে চলে আসতে পারে। আমার জ্বর এমনিতেই অনেক কমে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে উল্টাপাল্টা কিছু করব না। সকালে খেয়েছিস? মাত্রই তো সকাল হলো, এখনই কেউ খায় নাকি? সেটা অবশ্যই ঠিক। আমি খালার সাথে রান্না শুরু করে দেই, তাহলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তুই শুয়ে থাক, আমি খালার সাথে রান্না শুরু করে দেই। তুই রান্না করবি কেন? তোকে রান্না করতে হবে না, মাই সব করতে পারবে। এ, আমার খালাকে আমি এত কষ্ট করতে দেব না। কদিন পর এমনিতেই খালাকে আর কাজ করতে দেব না। তাড়াতাড়ি আমায় বউ করে নিয়ে আয়, তাহলে খুব ভালো হবে। তোকে বিয়ে করার কথা বললে তোর বাপ আর ভাই আমাকে মেরে ফেলবে। তাহলে কি আমাদের কোনোদিন বিয়ে হবে না? তোকে ছাড়া আমি অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। তুই আমার স্বামী, একসাথে চলার সাথী,
জীবনে বেঁচে থাকার অক্সিজেন। সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু এটা তো তোর বাপ আর ভাই বুঝবে না। তাদের বোঝাতে গেলেই কেল্লাফতে। তুই থাক, আমি খালার কাছে গেলাম। জান্নাত আর আবিরের মা মিলে সকালে রান্না বানিয়ে ফেলে। আবিরকে খাইয়ে দিয়ে জান্নাত বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে জান্নাতকে তার ভাইয়ের কাছে পড়ে যায়। কিরে, কই গিয়েছিলে এত সকাল সকাল? আবিরদের বাড়িতে গিয়েছিলাম। আবিরদের বাড়ি এত সকাল সকাল তোর কি কাজ পড়লো শুনি? আসলে ভাইয়া, আবির খুব অসুস্থ, তাই দেখতে গিয়েছিলাম। আবির অসুস্থ হলেই তাতে তোর কি? আবির অসুস্থ হলেই কি তোকে দেখতে যেতে হবে নাকি? ভাইয়া, আমি আর আবির সেই ছোট থেকে একসাথে বেড়ে উঠেছি। আবির আমার খুব ভালো একজন বন্ধু। ও অসুস্থ হবে আর আমি দেখতে যাব না, এটা কি করে হয়? এসব ফকিরের ছেলেদের সাথে কোনো বন্ধুত্ব না থাকাই ভালো। এখন নিজে ঘরে যা। আর শোন, কালকে তোর বিয়ে। কি? আমার বিয়ে? আর আমি জানি না? আমাকে জানানোর একটাবার প্রয়োজন মনে করলে না? তোকে আবার জানাতে হবে কেন? আমরা যে সিদ্ধান্ত নেব ওটাই ফাইনাল। এভাবে হঠাৎ করেই বিয়ে কেন? আমার সিদ্ধান্তের কোনো মূল্যই কি তোমাদের কাছে নাই? আমি এই বিয়ে করতে পারবো না বাবা। আমি এই বিয়ে কিছুতেই করব না। কেন করবি না? ছেলে আমেরিকা থাকে, মাসে অনেক বেতন পায়। বিয়ের পর তোকে আমেরিকা নিয়ে যাবে। আমার আমেরিকা লাগবে না, আমার জন্য এই গ্রামই বেশ আছে। জানি এখন না বলছিস, কিন্তু পরে বলবি। ভাইয়া, তোমাদের সিদ্ধান্তটার জন্যই আমি আজ এত সুখী। আমি এত সুখী হতে চাই না। ছেলে পক্ষকে বলে দাও আমি এই বিয়ে করতে পারবো না। আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত। তুই এই বিয়েতে রাজি, আর তুই কালই এই বিয়ে করছিস। এর উপর আর কোনো কথা শুনতে চাই না। আমাকে জোর করে কোনো লাভ নাই। জোর করলে তোমাদেরই সমস্যা হবে বলে দিলাম। আমি ভালোভাবে বলেছিলাম, এখন মানা না মানা তোমাদের ব্যাপার। বাবা, আমি কিন্তু তোমার মেয়ের কথা মানেই বুঝলাম না। কাল ওকে বিয়ের পিড়িতে বসতে হবে। রাতের বেলায় জান্নাতের ভাই, বাবা, দিদি, মা সবাই জান্নাতের ঘরে উপস্থিত হলো। জান্নাত সারাদিন কান্না করে দুটো চোখ ফুলিয়ে ফেলেছে। জান্নাতকে দেখে চেনাই যাচ্ছে না যে এটা জান্নাত। কিরে বোন, কান্না করছিস কেন? আমার তো তোর ভালোর জন্য এই বিয়েটা দিচ্ছি। এমন প্রস্তাব সবসময় আসে না, তাই হুট করে বিয়েটা ঠিক করে দিয়েছি। আমার আপু কান্না করে না, প্লিজ চুপ করো। তোর ভাই তোর জন্য কত ভালো একটা ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। এমন ছেলে লাখে একটাও পাওয়া যায় না। জান্নাতের বাবা সবাইকে ঘর থেকে নিয়ে যায়। সবাই হয়তো ভেবে নিয়েছে জান্নাত এই বিয়েতে রাজি, কিন্তু জান্নাতের দাদি আর ছোট বোন খুব ভালোই বুঝতে পেরেছে এই বিয়েটা জান্নাত কিছুতেই করছে না। তুই একটু জান্নাতের খেয়াল রাখিস নিশি। ও যে কোনো সময় যে কোনো কিছু করে বসতে পারে, তুই খুব ভালো করেই জানিস। আচ্ছা ঠিক আছে দাদি, আমি খেয়াল রাখবো, তুমি কোনো চিন্তা করো না। মুখেই বললাম কথাটা, সকালেই জানতে পারবে জান্নাত বাড়ি থেকে পালিয়েছে। আমি এখনই গিয়ে আপুকে পালাতে সাহায্য করছি, শুধু সময়ের অপেক্ষা। আজকে রাতটা শুধু ওকে খেয়াল রাখবি। এখন যা, জান্নাত যে কোনো সময় যে কোনো কিছু করে বসতে পারে। আপু, তোর জন্য আবির ভাই সেই তেঁতুল গাছটার নিচে দাঁড়িয়ে আছে। বাড়ির সবাই এখন ঘুমিয়ে আছে, এই সুযোগেই তোকে পালাতে হবে বাড়ি থেকে, না হলে কি হবে বুঝতেই পারছিস। তোকে অনেকগুলো ধন্যবাদ জেনিসি। জানি না আবিরের সাথে কোথায় গিয়ে থাকবো। যেখানেই থাকি সমস্যা নাই, কারণ আবির আমার সাথে থাকবে। এত কথা বলতে হবে না তোকে, এখন তাড়াতাড়ি যা তো। কিরে, কান্না করছিস কেন? এখন কিন্তু আমিই কান্না করে দেব, বলে দিচ্ছি। ঠিক আছে, কান্না করব না, চল তোকে একটু এগিয়ে দেই, এত রাতে একা একা যেতে ভয় পেতে পারিস। রুমের মধ্যে থেকে বেরিয়ে গেটের কাছে আসতেই জান্নাত কিছু একটার সাথে আটকে মাটিতে পড়ে যায়। তবে হয়তো কোনো ফুলদানিটা পড়ে ভেঙে যায় এবং অনেকটা শব্দ হয়। জান্নাতের বাবার ঘুমটা আবার একটু পাতলা।
হালকা কিছু শব্দ পেলেই হালকা কিছু শব্দ পেলেও ঘুম ভেঙে যায়। ফুলদানি ফেলে যাওয়ার আওয়াজটা তার কানে যাওয়া মাত্রই ঘুমটা ভেঙে যায়। আওয়াজটা যেখান থেকে আসে তার দিকে ছুটতে থাকে সে। হয়তো ভেবেছে বাড়িতে কোনো চোর ঢুকেছে। কিরে, কি হলো আবার? বাবার যে ঘুম, জানি না জেগে গেছে কিনা। তুই তাড়াতাড়ি যা, আমি ঘরের মধ্যে যাই। ভালো থাকিস রে বোন, বেঁচে থাকলে আবার দেখা হবে। বেঁচে না থাকার কি আছে, অবশ্যই বেঁচে থাকবি, আর দেখাও হবে। এখন যা তো। জান্নাতকে ধাক্কাতে ধাক্কাতে বাড়ির গেট দিয়ে বের করে দিল নিশি। নিশি গেটের সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগলো, আর জান্নাতও কান্না করতে করতে গেট দিয়ে চলে গেল। এরই মধ্যে জান্নাতের বাবা সেখানে উপস্থিত হলো। তখন আসার সময় হলো তোর? সে কখন থেকে অপেক্ষা করছি জানিস? আমার তো খুব ভয় করছিল তোর কিছু আবার হয়ে গেল না তো। এইসব কথা এখন বাদ দে, আর একটু পর একটা বাস ছাড়বে স্টেশন থেকে। এখন জলদি চল, পরে আবার বাস ধরতে পারবো না। তাছাড়া বাড়ির সবাই হয়তো এতক্ষণে সব জেনে গেছে। চল চল। জান্নাতের হাতটি শক্ত করে ধরে বাস স্টেশনের দিকে ছুটতে লাগলো আবির। স্টেশনে যেয়ে দেখে বাস দাঁড়িয়ে আছে। সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাসে উঠে পড়ে দুজনে। অন্যদিকে জান্নাতের ভাই আর বাবা তেঁতুল গাছের ওইখানে গিয়ে কাউকে পেল না। জান্নাতের ভাই সন্দেহ করে বসে ওরা বাস স্টেশনে যেতে পারে, কারণ একটু পর একটা বাস ছাড়বে। জান্নাতের ভাই দলবল নিয়ে বাস স্টেশনের দিকে ছুটতে লাগলো। জান্নাত জানালার পাশে বসেছিল। দূরে দেখতে পাচ্ছিল তার ভাই আর বাবা লোক নিয়ে বাসের এদিকে আসছে। জান্নাত ভয় পেয়ে যায়। আবির, বাবা আসছে। ধ্যাত, তোর বাবা আসবে এখানে কি করে? ওইদিকে তাকা। ওইদিকে তাকিয়ে আবির ভয় পেয়ে যায়। এখন কি হবে? তোর বাবা তো আমাদের দুজনকে মেরে ফেলবে। বাসের ড্রাইভার কই? বাসের ড্রাইভার হোটেলে খেতে গেছে। কি বলেন, কখন আসবে? এইমাত্র গেল তো। কেন, কি হয়েছে, কি বলেন? বাসটা জরুরি ছাড়া দরকার, আমাদের খুব বিপদ। ওই যে দেখতে পাচ্ছেন কিছু লোক আসছে, তারা আমাদের ধরতে পারলে মেরে ফেলবে। তার মানে হচ্ছে আপনার পাশে বসা মেয়েটিকে নিয়ে পালিয়েছে? আপনি এক কাজ করেন, ড্রাইভারকে জলদি ডেকে আনেন। বাসের চাবি কোথায়? চাবি আমার কাছে আছে, কিন্তু বস খাওয়া ছাড়া আসবে না। যে পেটুকের পেটুক, আমাদের বস খাওয়া ছাড়া আজ অব্দি বাস চালায়নি। আপনি এক কাজ করেন, চাবিটা আমার কাছে দেন, আর আপনি আপনার বসকে গিয়ে বলেন গাড়িটা নিয়ে কেউ পালিয়ে যাচ্ছে। তাহলে দেখবেন আপনার বস চলে যাবে। আচ্ছা ঠিক আছে। হেল্পার চলে যায় ড্রাইভারের কাছে ডাকতে, আর আবির চাবিটা নিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। আবির প্রায় অনেক গাড়ি চালাতে পারে, তাই বাস স্টার্ট করে দেয়। বস, সর্বনাশ হয়ে গেছে। গাড়িটা বোধহয় এইবার যাবে। এক লোক বাসে উঠে আমার কাছ থেকে চাবি নিয়ে নিয়েছে। আপনি জলদি চলুন, নইলে গাড়িটা হারাতে হবে। কি বলিস? জলদি চল। আপনি না খাওয়া ছাড়া কিছুই করেন না। গাড়ি পরে খাওয়া, গাড়ির কিছু হলে সারা জীবন জেলে থাকতে হবে। কথা বন্ধ করে জলদি চল। জান্নাতের ভাই দলবল নিয়ে দৌড়াতে দৌড়াতে বাসের কাছে আসতে লাগলো। বাস ছাড়ার আওয়াজ শুনে ড্রাইভার আর হেল্পার গাড়িতে ওঠা মাত্রই বাসটা চলতে শুরু করে দিল। জান্নাতের ভাই দলবল নিয়ে অনেকক্ষণ দৌড় করেছিল বাসের সাথে, কিন্তু কোনো লাভই হয়নি। তাহলে এই ছিল তোমাদের ভালোবাসার গল্প। অনেক বড় একটা কাহিনী। আমি অনেক খুশি যে তোমরা এক হতে পেরেছো। তোমাদের ভালোবাসার জন্য আজ আমি প্রথম না খেয়ে বাস চালাচ্ছি। বস, আজ আমিও খুশি আপনি না খেয়ে আসছেন। তোর 2 দিনের টাকা দিয়ে আমি খাবার খাবো, তোরা হাসা বন্ধ হয়ে যাবে তখন। এটা অন্যায় বস। তাহলে তোর টাকা দিয়ে খাবো কেন? খুশি? তা তোমরা এখন যাবে কোথায়? যাব কোথায় এখনো ঠিক করিনি, তবে কোনো একটা জায়গা ঠিক জুটে যাবে। তোমরা যদি কিছু মনে না করো তাহলে তোমরা আমার বাসায় থাকতে পারো। বাসাটা অনেক বড়। বাসায় আমার বউ বাচ্চা সব আছে। আপনার বাসায়? আমার বাসায়। তোমাদের কোনো আপত্তি নেই তো?
না, কোনো আপত্তি নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জান্নাত আবিরের বুকের মধ্যে মুখ গুজে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। জান্নাত আজ খুব খুশি, তবে একটু কষ্ট হচ্ছে। নিজের পরিবারকে ছেড়ে আসাটা, সেই কষ্টটা ভুলে গেছে আবিরের বুকে মুখ গুজে।